সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান একতারা তারকা কথা অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ফেরদাউস ওয়াহিদ। আমরা শুনব এবং জানব তার ইতিহাস, বর্তমান এবং আগামী পরিকল্পনা। তাহলে চলুন শুনে আসি ফেরদাউস ওয়াহিদের কথা, আমাদের জনপ্রিয় শিল্পীর কথা। আমার সঙ্গীত জীবনের যাত্রা শুরু হয় আমি যখন ক্লাস 4-এ পড়ি। আমার টিচার ছিলেন আমাদের স্কুলের সেন্ট গ্রেভিস হাই স্কুলের অঙ্ক টিচার নলিনী দাস বাবু। আমার মনে আছে এখনো স্পষ্ট। উনি খুব ভালো লোক ছিলেন। তো উনি আমাকে বাসায় পড়াতেন। একদিন পড়াতে পড়াতে বললো যে তুমি কি গান পছন্দ করো কিনা। আমি বললাম হ্যাঁ, আমি এটা গান করি। কি গান? রবীন্দ্রসঙ্গীত, মায়াবন বিহারী। বলে শোনাও তো। গানটা উনি পুরো দুবার শুনলেন আমার থেকে। তখন আমি গাইতে পারতাম গানটা, এখন আমার মনে নেই। এবং বললো তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে আমি বলবো গান শেখাতে তোমাকে। এই থেকে ওনার উৎসাহে আমি আস্তে আস্তে গানের প্রতি ঝোঁক চলে গেল। বাড়িতে এমনি গানের পরিবেশ ছিল। বাড়িতে আমার বাবা, তখন রবিবার ছুটি ছিল। তখনকার দিনে আজ থেকে 40-45 বছর আগের কথা বলছি, 50 হবে। তখনকার দিনে যারা সুপারস্টার ছিলেন, যেমন আব্দুল আলিম সাহেব, ওস্তাদ সাদমানি, ওস্তাদ সাদেক হোসেন, ওস্তাদ সোহরাব হোসেন, ওনারা আসতেন, ওনারা আড্ডা দিতেন, গান করতেন প্রতি রবিবার বিকেলে। আমি পাশে বসে বসে শুনতাম। এমনি করে করে যখন ক্লাস 8-এ পড়ি, আমরা পারিবারিকভাবে একটা ছবি দেখতে যাই। ছবিটার নাম ছিল আরমান, নিশাদ সিনেমা হলে। যখন ছবিটা দেখি, নায়কের গান শুনে আমি খুব পুলকিত হয়ে যাই। এমনভাবে যদি আমি গাইতে পারতাম। পরদিন সকালে প্রেস ক্লাবের উল্টো দিকে, এখন 4টে দোকান ছিল রেকর্ডের, 9 টাকা 4 আনা দিয়ে আমি একটা রেকর্ড কিনলাম, RPM কিনে এনে বাসায় গ্রামাফোন রেকর্ড এই শুনতে থাকলাম আর গান শিখতে থাকলাম শুনে শুনে। সেই থেকেই কিন্তু আমার গান শেখার যাত্রা শুরু। এই উৎসাহ দেখে আমার বাবা মা আমাকে ওস্তাদ মদন মোহন দাসকে রেখে দিলেন। ওনার কাছে ক্লাসিক্যাল তালিম নেওয়া শুরু করলাম। এর ভিতরে স্বাধীনতা যুদ্ধের আগেই 1969-এর শেষ দিকে আমি চলে যাই কানাডাতে। তো ওখান থেকে যখন আমি স্বাধীনতার পরে আবার আসি, আমি ওস্তাদ ফজলুল হক সাহেবের কাছে গান শিখতে শুরু করি, ক্লাসিক্যাল। এইভাবে আমার চলতে চলতে আমার সঙ্গে পরিচয় ফিরোজ শাহের সঙ্গে। স্পন্দন শিল্পী গোষ্ঠীতে আমাকে গেস্ট আর্টিস্ট হিসেবে নিল এবং ভালোই চলছিল দিনগুলো। দিন পরিবর্তন এলো, অনেক কিছুই ঘটলো। এরপর শুরু হলো আমার নতুন সঙ্গীত যাত্রা। এর আগে আমার সঙ্গে ফিরোজ সাহেব পরিচয় করে দিয়েছিল আজম খানের সঙ্গে, মরহুম আজম খানের সঙ্গে। তার সঙ্গেও গান শুরু হয়। এমনি করতে করতে আমরা 1976-এর দিকে একটি গ্রামাফোন রেকর্ড বার করি, যেটা আজম খান নামে একটি, ফেরদৌস ওয়াহিদ নামে একটি। সেখান থেকে যখন গানগুলো রেকর্ড হয়, আমার সঙ্গে আজম খানের বড় ভাই আলম খান সাহেব তখন সব তত্ত্বাবধানে ছিলেন। সেই থেকে উনি আমাকে আমার গান শুনে বললো, তোমার কণ্ঠ আমার ভালো লেগেছে, তুমি আমার বাসায় এসো। আমি তো আর এই সুযোগ ছাড়িনি, একেবারে তার বাসায় গিয়ে গার্ড বেঁধে বসি। তো উনি আমার গান শুনলেন। শুরু হলো যাত্রা ছন্দপতন ছবি দিয়ে। উনি আমাকে গান শুরু করালেন। এরপর অন্তরালে, লাভিন শিমলা, মহেশখালীর বাঁকে একে আসতে থাকলো, অশিক্ষিত ছবিগুলো আসতে থাকলো এবং একটা একটা করে হিট করতে থাকলো গানগুলো। আর এর মাঝে লাকি আকেন্দে আগে যদি জানিতাম আমাকে গাওয়ালো 1978-এ। মামুনিয়া, সবার যাই নেব না, পাপি আমি, এই করতে কিন্তু আমি গানের জগতে পুরো ডুবে গেলাম কমার্শিয়ালি, এবং মানুষ আমাকে গ্রহণ করে নিল। এমন একটা মাদেনা গানটি ডক্টর নাসির আহমেদের অপু লেখা। এটিই ছিল আমার টেলিভিশনের প্রথম জাঁকজমক গান। আবদুল্লাহ সাইদ স্যারের সপ্তবর্ণ অনুষ্ঠানের শেষে গানটি বাজলো। সেই থেকে আমার এই যে যাত্রা শুরু হলো তা যে চলছে। সুন্দর একটি অনুভূতি, অতীত স্মৃতি এবং অনুভূতি নিয়ে আমার মনে পড়ছে আমার প্রথম অ্যালবামটি নিয়ে। এটি বার হয়েছিল ঢাকা রেকর্ড কোম্পানি থেকে, রেকর্ডিং করেছিলেন মরহুম মজিদ সাহেব, এবং এটি আমার এবং আজম খানের একসাথে হয়েছিল।
আমারটার নাম ছিল ফেরদৌস ওয়াহিদ, আজমের নাম ছিল আজম খান এই নামে। এটি কভার ডিজাইন করেছিল এনায়েতুল্লাহ, এবং এর স্পন্সর তখন বলতে যেটা বোঝায় আমার বন্ধুদের পকেট থেকে এসেছিল ছোট ছোট রেকর্ডিং করার সময়। সাইদ সিদ্দিকী, আজকের ক্যাটসের স্বত্বাধিকারী, সে দিয়েছিল 150 টাকা, আমার ছিল 260 টাকা, আমার বন্ধু সারোয়ার সে দিয়েছিল 60 টাকা, শামীম দিয়েছিল 100 টাকা। এরকম করে মিলে আমরা চান্দা তুলে কাজটা করি। রেকর্ডটি বার করে ঢাকা রেকর্ড কোম্পানি, রেকর্ডের নাম ছিল ফেরদৌস ওয়াহিদ, হলুদ রঙের কভার। এবং খুব মজার কথা হলো যে গানটি যখন বার হয় বিদেশি যন্ত্রপাতিতে, তখন ইন্টারন্যাশনালি যেগুলো আমাদের দেশে কম ব্যবহার হতো হতো অন্যরকমভাবে, সম্পূর্ণ সেই ঘরানায় গানটি যখন রোমান্টিক একটি বাংলা গান বার হলো, গানটি ছিল চাঁদ জাগে তারা জাগে আমি জাগি আর, শুধু জেনে গেছি তুমি যে আমার, আর দুনিয়াটা কত যে মজা। যেমন চাঁদ জাগে তারা জাগে আমি জাগি আর, শুধু জেনে গেছি তুমি যে আমার। এটি ছিল আমার জীবনের প্রথম অডিও রেকর্ড, বাজারে 12 হয়েছিল এটি। আর সাথে ছিল দুনিয়াটা মেলা কত রঙের খেলা, খেলতে গিয়ে এ কোন মেলা জ্বালা রে। তো এই দুটো গান মানুষের কাছে আমি বুঝেছিলাম যে তখন বিশেষ করে মেয়েদের খুবই ভালো লাগার গানটি হয়ে দাঁড়ায় প্রথমটি, ছেলেদেরও। এবং এই গানটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল, ভালো একটি যাত্রা শুরু হয়েছিল। এরপর কিন্তু আব্দুল্লাহ আবু সাইদের টিভিতে আমি এমন একটা মাথাটা করেছিলাম। আজকে যে পপ সঙ্গীতের পরে ব্যান্ড সঙ্গীত এবং আজকের যে ধারাটি এসে বাংলাদেশে আজকে এসে পৌঁছেছে, আমি মনে করি যদি ফিরোজ শাহের এখানে কোনো ভূমিকা না থাকতো, ইতিহাস হয়তো হতো আরেকটা। ফিরোজ শাহ তার সাংগঠনিক তৎপরতায় আজকের এই স্পন্দন শিল্পী গোষ্ঠী থেকে আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনাদের তৈরি করেছে বলতে আমি এটা বলেছি, আমাদেরকে গাইয়েছে, সুযোগ রাস্তা খুঁজে দিয়েছে। আমি মাত্র বিদেশ থেকে এসেছি, আজম খানের সঙ্গে আমাকে ফিরোজ শাহ পরিচয় করিয়ে দেয়, আজম খানের সঙ্গে ফিরোজ শাহ আমাকেই পরিচয় করিয়ে দেয়। সেই ক্ষেত্রে যখন দুজনের রেকর্ডটি বার হয়, আজম খানের রেকর্ডটি আমার আজও মনে আছে যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়ে গেল, এবং আজম খান বাংলাদেশে রাজমুকুটটি তার মাথায় প্রথম পড়ল, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তার যে গানের ধরন, সে এত পপুলার হয়ে গেল যে রক বলতে যেটা বোঝায়, আমাদের দেশে রক কিং হয়ে গেল আজম খান। তো সেখানেও ফিরোজের অবদান কম নয়, কেন ঘটনাগুলো আমি জানি। আর আমাকে এখানে চলে আসলাম আমি পপ সিঙ্গার হিসাবে, আমাকে বলা হলো পপ স্টার, পপের সম্রাট বলে ডাকা শুরু করলো। তো আজম আর আমার মধ্যে তফাৎটা ছিলই, কিন্তু আজম খান কিন্তু জনপ্রিয়তার দিকে আজ পর্যন্ত আমার মনে হয় তার সেই সময়কার জনপ্রিয়তা যে ছোঁয়াটা সে পেয়েছে, আমার মনে হয় না আর কোনো শিল্পী পেয়েছে বলে আমার মনে হয় না এটা। আর ফিরোজ শাহ তার অবদানকে অস্বীকার যে করবে সেই কিন্তু এটা বেইমানি করা হবে। তার সাংগঠনিক তৎপরতা না থাকলে আজকের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসও হতো আরেকটা। মোটামুটি অনেকের সাথেই এখানে গান করেছি, যারা সিনিয়র তখন, এখন যারা সিনিয়র ছেলেদের মধ্যে আমি বলবো খুরশিদ আলম, সুবীর নন্দী, হাদি ভাই, তো হাদি ভাই আছেনই, ওনার কথা আলাদা। আর সবচেয়ে বেশি আমি গান করেছি এবং আনন্দ পেয়েছি সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান করে। তার সঙ্গে আমার যে কটি গান হয়েছে সে কটি সুপারহিট। তার মধ্যে আমি একটি বলতে পারবো, মহেশখালীর বাঁকে আলম খান সাহেবের সুরে, প্রয়াত মুকুল খান সাহেবের লেখায়, আমার প্রেমের তরি বইয়া চলে প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। ও ও ও, এই গানটি কেন জানি না আজও স্টেজে গাইতে হয়, মানুষ শোনে, মানুষ পছন্দ করে। আমি অনেক ধন্যবাদ জানাই সাবিনা ইয়াসমিনকে যে সে গানটি আমার সঙ্গে অত্যন্ত দরদ দিয়ে গিয়েছেন। আমার দুবার তার সঙ্গে স্টেজে গানটি গাওয়া হয়েছে। হাবিবকে নিয়ে অনেক আলোচনা হয়, আমার ছেলে,
আমি বলবো ছেলে হিসেবে না, শিল্পী হাবিব হিসেবে যদি আমি মূল্যায়ন করতে চাই, আমি বলবো যে স্রষ্টার অনেক রহমত নিয়ে আজকে সে একজন শিল্পী। আল্লাহ তাআলা তার ব্রেনে, তার মানসিকতায় শিল্প সত্তাটা যেন ঢুকিয়ে দিয়েছে। পারিবারিকভাবে যেহেতু আমি গানে প্র্যাকটিস করতাম, সেই সময় আমার সাম্রাজ্যে হাবিব যখন ছোট্ট 2 বছরের, যখন পাশের রুমে বড় বড় আজকের অনেক সঙ্গীত শিল্পীরা আসতো প্র্যাকটিস করতে, আমি করতাম, তখন কিন্তু হাবিব চুপচাপ বসে বসে শুনত। আমার মনে হয় সেই শ্রবণটা তার ভিতরে অনেক দ্রুত মস্তিষ্কে কাজ করেছে। আল্লাহ তাআলা তাকে তো দিয়েই রেখেছে আগে থেকে, আমার দৃঢ় বিশ্বাস। যখন ক্লাস 8-এ পড়ে তখন সে ফার্স্ট রেকর্ডিং করলো, এবং সেই সময় আমার একটি রেকর্ডিংও করেছিলাম। সে আমার ভুল ধরলো গানে একটি, বলো তোমার এই জায়গায় তালটা উল্টে গেছে। আমরা হিসাব করে দেখলাম ঠিক বলেছে। তো সেই সূত্রে বলবো যে আজকে হাবিবের যে অবস্থা, এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, হাবিবের নিজের চেষ্টা। আর আমাদের পারিবারিকভাবে তো একটি পরিবেশ ছিলই। হাবিব আরও ভালো করুক, এখনই যেন নিজেকে গর্বিত মনে না করে, নিজেকে কাজ করে যাক, এবং আরও অনেক দিক এড়িয়ে যাক। তার বন্ধুদের সঙ্গে যারা আছে, হৃদয় খান, যারা কত সমসাময়িক কাজ করছে, এরপরে যারা এসছে, আরিফিন রুমি, আরও এরা এসছে, বাপ্পা মজুমদার তো আগেই, তারপরে যে ইমরান, বেলাল খান, আরও শিল্পীরা আছে যারা এখন, শারিয়াত বেলাল, এরা সবাই খুব ভালো গান করছে। মজার ব্যাপারটি হলো আমার নাতি, বয়স 5, ও গেলেই হয় আমার গান একটা গুনগুন করে গাবে, না হাবিবের একটা গান গুনগুন করে গাবেই। ভালো মন্দ তো ব্যাপার না, কথা উল্টাপাল্টা হলেও এটাও কোনো ব্যাপার, যে গাচ্ছে এটাই বেশি। এখন যেটা হচ্ছে, হাবিব ছিল আগে আমার কাছে তখন সরাসরি গান শুনতো প্র্যাকটিসে, আর আলিম যে আমার নাতি হাবিবের ছেলে, ও কি করে, হাবিব যখন গান করে নিয়ে বাসা যায়, ওটা হাবিব যতবার শোনে ও ততবার শোনে। দুজনের শ্রবণ শক্তিতে তফাৎ এলো। আলিম যে হাবিবের ছেলে শুনছে ফিনিশ প্রোডাক্ট, আর হাবিব তখন শুনছিল শুধু রিহার্সাল করা। তা আমার মনে হয় আলিম জানি না কি হবে ভবিষ্যতে, তো ও যেভাবে শুনছে শ্রবণ, ও আরও পারফেকশনের দিকে যাচ্ছে। ও যদি শিল্প মনে হয়, ও আমার মনে হয় হাবিব থেকে ভালো করবে। হাবিবের প্রথম গান যেটা হয়, এসে কলিকের লেখা ভালোবাসো ভালোবাসো গানটা করে আমাকে বলো তুমি শোনো একটু। তবে সিলেট থেকে আসছিলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে গানটা আমি চালাই। ঢাকায় আসতে আসতে 7 বার গানটা আমি শুনি, গানটা আমার খুব ভালো লেগেছিল। পরবর্তীতে 2006 এটা তো বছরের সেরা গান হয়েছিল। আমি ঠিক জানি না, তবে আমি চেষ্টা করবো একটু গাইতে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আসলে আমার মনে নেই, কিন্তু চমৎকার গানটা, আমার খুবই ভালো লাগে। আমার ক্লাস ফ্রেন্ড লাকি আকার আজকে অসুস্থ। আমি মনে করি বাংলাদেশের প্রথম সারির একজন সুরকার শিল্পী সবকটাই লাকির অধীনে। আমার বন্ধু হলো, তার কাছে আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ এই কারণে যে 1969 সালে আমাকে প্রথম তার তৈরি করা এবং নুরুল হুদা সাহেবের লেখা গানটি আগে যদি জানতাম আমাকে দিয়ে করায়, পরে নিজেও সে করে, এটি তারই অনবদ্য একটি সৃষ্টি। কিন্তু তার এই গানটি দিয়ে আমি 1979 বা 78, 77, 79, 3 বছর 3 দিনের, এই 3টি বছরের যে কোনো একটা বছরে আমি আমার জীবনের টার্নিং পয়েন্টটা পেয়ে যাই। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো মন রে, কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। মজার ব্যাপারটি হলো, সেই সময়কার যে রেকর্ডটি, ওটি আমার কাছে সংরক্ষিত আছে। লাকি, তুমি সুস্থ হয়ে আসো, তোমাকে অনেক অভিনন্দন। আল্লাহর করুণা তোমার উপর আসুক, তুমি আবার ভালো হয়ে আমাদের মাঝে আছো, চলে আসো। আজকের যে সঙ্গীত এবং আগের যে সঙ্গীতের বিষয়বস্তু, বাদ্যযন্ত্র,
আমাকে অনেক প্রশ্ন করা হয় তফাৎ। তফাৎ আসলে তেমন কিছু না, এটা হলো যুগের পরিবর্তন, যুগের চাহিদা এবং যুগের ধারণা, যুগের ধরন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে একটা ছিল, এখন আরেকটা আছে। আগে যেমন আমরা কখনো রিক্সা, অটো রিক্সা চিন্তা করি নাই, এখন কিন্তু ব্যাটারিতে অটো রিক্সা চলে। সে তেমনি আগে আমরা হারমোনিয়াম, কিবোর্ডের যে ধারাটা ছিল এত বেশি সহজ সরল ছিল, এখন কিন্তু একটা কিবোর্ডেই পুরো সঙ্গীত জগতে সব কিছু চলে এসছে। একটা কম্পিউটার খুললেই কিন্তু এখন অনেক কিছু করা যায়। এখানে আমাদের নিজস্ব ব্রেন থেকে কম্পিউটারের বৈজ্ঞানিক কাজটা বেশি কাজ করে, যেটা সেই সময় কিন্তু আমাদের ব্রেন থেকে কাজ করতে হতো বেশি। এখন আগে একটা গান রেকর্ড করতে হলে আমাদের একবারে করতে হতো, এখন কেটে কেটে একটা শব্দও বসানো যায়। সেই সূত্রে আমি বলবো তফাতের কিছু নেই, তবে এখনকার চাইতে তখন একাগ্রতাটা বেশি ছিল, অস্থিরতাটা কম ছিল, কমার্শিয়াল ভাবটা কম ছিল। আর বাকি যা কিছু আছে এটাই তো হবে। আগামী 50 বছরে 25 বছর পরে কি হয় সেটা তো আরো দ্রুত হবে নিশ্চয়ই, আর না হলে একেবারে আবার সেই আগের যুগে চলে যাবে মিয়া তানসেন আমলের। আধুনিকতা তো আসলে কিছু না, আধুনিকতা তো 1700 সনে যে সময়টা তখনও আধুনিক, 1800 তো আধুনিক, 1900 তো আধুনিক, 2000 আধুনিক। যখন যার বেলায় রবীন্দ্রনাথ যখন গান তৈরি করেন তখন কিন্তু এটা পুরনো ছিল না, তখন সেই রবীন্দ্রনাথ থেকে নতুন গানগুলোকেই আধুনিক হয়তো তারা বলতো। আমরা এখন রবীন্দ্রসঙ্গীত ডাকি এবং আজও এটা চলে আসছে। আমাদেরও কিছু কিছু গান হয়তো সেভাবে চলে যাবে। এবং আজকাল যে ধারা সৃষ্টি হয়েছে তাতে অবশ্যই আমি বলবো যে আমাদের ইলেকট্রনিক ধারাটাই চেঞ্জ হয়ে গেছে। যে ক্যাসেট যে একটা সৌন্দর্য, একটা অলংকার হিসেবে চলতো, এখন মোবাইলে সব চলে এসছে, ক্যাসেটের কদর কমে যাচ্ছে। কিন্তু এরপরেও কেন জানি না আমার মনে হয় যে আবার এই সিডি অ্যালবাম, ক্যাসেট এগুলো ফিরে আসবে, এগুলো অলংকার হিসেবে আবারও আসবে। কারণ এর মেলোডি আর এখনকার চমকে চমকে চলতে চলতে দেখা, মোবাইল খুললাম দেখা, আর তখন যে মনোযোগ দিয়ে একটা জিনিস দেখা, এটি মনে হয় এখনকার যে অস্থির এটা থাকবে না। আমার মনে হয় এক সময় আবার একটা স্বস্তি চলে আসবে। আগামী প্রজন্মের যারা শ্রোতা এবং যারা শিক্ষার্থী, দুজনকে দুটো কথা বলবো। শ্রোতাদের আমি একটি অনুরোধ করব, আপনারা আমাদের দেশের গানকে বোঝার চেষ্টা করে, একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করে শুনবেন। বড় দেশের বড় কারবার তো ভালো হবেই, তাদের গান শুনবেন, তাদের ছবি দেখবেন, এটা তো না বলার কিছু নেই। তারপরে আমাদের দেশের সঙ্গীতকে অবহেলা করাটা আমার মনে হয় এটা শ্রোতাদের উপর অনেক বেশি। আপনারা বলবেন ভালো হলে নিশ্চয়ই শুনবো, খারাপ হলে শুনবো না কেন? কিন্তু আমাদের ভালোর জায়গাটা বেছেও তো দেখতে হবে। আপনারা ভালো দেখবেন না, না দেখেই যদি বলেন যে না এইগুলো কোনো গান হলো নাকি, তাহলে আমার মনে হয় ঠিক না। একটু নিজের বিবেক দিয়ে শুনবেন, ভালো কাজ আমাদের দেশেও পাবেন। আর যারা শিক্ষার্থী তাদেরকে বলবো, তোমরা যেমন আগামী দিনে শ্রোতাদেরকে ধরতে চাও, তাহলে 3টা বিকল্প, এর কোনো বিকল্প নেই। তাল, লয়, সুর, এই 3টা জিনিসের সাধনা এবং আন্তরিকতার অভাব না থাকলে তোমাদের যে সঙ্গীতের বহিঃপ্রকাশ ঘটবে সেটাও মানুষকে আনন্দ দেবে না, একদিন দুদিন দিতে পারে। সুতরাং তোমরা যত্ন হয়ে যাও, যত্নবান হও তাল, লয়, সুরের। টেলিভিশন চ্যানেলগুলোর বদলতে যে রিয়েলিটি শোগুলো আসছে, কম্পিটিশনগুলো আসছে, আমি জানি না কি বলবো। আমি এটা সাধুবাদ জানাই এর জন্যে যে এখানে কিছু কিছু শিল্পী কিন্তু বেরিয়ে আসছে এবং অনেক ভালো শিল্পী বেরিয়ে আসছে। তো এটার প্রচলন মন্দ নয়, চলতে থাকুক। কংগ্রেচুলেশন, আশা করি আরো শিল্পী আসবে। দর্শকদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি অভিনন্দন বার্তা দিব যে আপনারা সবসময় আমাদের উৎসাহ দিয়ে আসছেন এবং আপনাদের উৎসাহ ছাড়া কিন্তু আমরা কিছু না। আমরা গাই, আপনারা শোনেন এবং আপনারাই আমাদের বিগেস্ট স্পন্সর। একসময় যেমন রাজা বাদশাহ জমিদাররা ছিল স্পন্সর, এখন কিন্তু বিগেস্ট স্পন্সর হলো জনগণ। সরকার তার কাজ তো করেই যাচ্ছে, তাদের স্পন্সরটা আরেক ধরনের। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আপনারা আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের অ্যালবাম কিনে, আমাদের প্রোগ্রাম দেখে উৎসাহ দিয়ে আমাদেরকে অনেক সুন্দর স্থানে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া আমরা চাই। বিজয় টেলিভিশনকে অভিনন্দন, বিজয় টেলিভিশনকে